হ্যাঁ বন্ধুরা, আমি এসে গেছি। আমি সে অসিত লাহিড়ী, তোমাদের গল্প দাদু। আমার সেই ইউটিউব চ্যানেল 12 মাসে 13 পার্বণে তোমাদের জন্য মজার মজার গল্প নিয়ে। আমি তো তোমাদের বিভিন্ন রকম গল্প আগে বলেছি, বলেও থাকি। আজকে তোমাদের যে গল্পটা বলবো সেটা হচ্ছে প্রেমেন্দ্র মিত্রের লেখা টুপি। তা শুরু করি এবার। চু মু লাম মি উ উ, কথাটা হবে চো মো লং মা। না হে না, আসলে ওটা হলো যা মো লাং মা। তার চেয়ে বল না তাকাং তং দিন, কিংবা চেরিং চিরাঙ্গা পোতাং, যা খুঁজি বলতে পারো। ঘটনাটা হলো 72 নম্বর বনমালী নস্কর লেনে মেশিন বাসিতে হঠাৎ খেয়ে খেপে পড়েছে, এই বলে যে কারুর ধারণা তাহলে খুব দোষ দেয়া যায় না। ব্যাপারটা কি তা নয়। এইসব পুনঃস্বর বিসর্গ মেশানোর কিচিরমিচির আসল লক্ষ্য হলো ঘনাদা। ঘনাদা হলো আজ দুদিন কোনো বাক্যলাপ বন্ধ করেছে। তার অবশ্য যথেষ্ট কারণ বর্তমান। দুদিন আগে ঘনাদা যথারীতি মেসের বসার ঘরে সবচেয়ে লোভনীয় আরাম কেদারের দখল করে বসে খবরের কাগজে চক্ষু নিবন্ধ করে চায়ের কাপ পেয়ালায় চুমুক দিতে দিতে শিশিরের দিকে ডান হাতটা নিঃশব্দে বাড়িয়ে দিয়েছিলেন। তর্জমা ও মধ্যমের আঙুলের ফাঁকে এমন ভাবে ধরা থাকে যে যার ইঙ্গিতটা খুব পরিস্পুষ্ট। শিশির সেই ইঙ্গিত অমান্য করেনি। অবিলম্বে একটি সিগারেট সেই আঙুলের ফাঁকে গুঁজে দিয়েছে। তবে সেটি জ্বালাবার পরিশ্রম থেকে বাঁচানোর জন্য ঘনাদার জন্য দেশলার কাঠিও বাগিয়ে ধরেছিল। অপরাধের মধ্যে সে শুধু মুখ টিপে আমাদের দিকে তাকে একটু হেসেছিল, বলেছিল 3223টা হলো ঘনাদা। ঘনাদা শিশিরের হাসিটুকু দেখতে পাননি, কিন্তু তৎক্ষণাৎ যেন বিচুটি গায়ে লাগার মতো এমন খবরের কাছ থেকে মুখ তুলে উঠে বসেছিলেন। কিরকম? প্রথমটা তোমরা আমার সব ভাবছিলাম, ঘনাদা হঠাৎ এরকম হলো কেন? গৌরী সকলের আগে ব্যাপারটা বুঝিয়ে হাসি হলো। গোনায় কিছু ভুল হলো বুঝি ঘনাদা? ভুল হয়েছে মানে? ঠকিয়ে যেন আমার সর্বনাশ করে ফেলছি, ঘনদা এইভাবে বলেছিলেন, একেবারে চার চারটে বাড়িয়ে বলা। অন্যদিন হলে শিশির তৎক্ষণাৎ সায় দিয়ে হাঙ্গামা চুটিয়ে নিত, কিন্তু সেদিন সেও কেমন বেয়ারা জেদ দিয়ে বলেছিল, না ঘনদা, ও 3223টাই হবে, না 3219। ঘনদা প্রবল প্রতিরোধ করে উঠলে জানিয়ে দিলেন। শিশির তবু নাছর ভান্দা, সে মাথা নেড়ে বলছে, না আপনি যাই বলুন, ও 223ই হবে, আমার গুনতে ভুল হয় না। তাহলে কি গুনতে ভুল আমারই হয় তোমরা বলতে চাও? ঘনদা গরম হয়ে উঠেছিলেন। বেশ, গুনতেই যখন জানি না তখন তোমাদের সিগারেট আমার না খাই ভালো। ঘনদা হঠাৎ আরাম কেদারা থেকে উঠে ঘর থেকে বেরিয়ে গেলেন, অবশ্য সিগারেটটা হাতে নিয়েই গেলেন। সেই থেকে তিনি যে আমাদের সঙ্গে বাক্যালাপ বন্ধ করেছেন তার অভিমান তারপর থেকে আজ ভাঙানো যায়নি। এত আমাদের এই প্রচেষ্টা। এদিকে আমাদের দিন যে কাটানো দায় হয়ে উঠেছে। একেবারে বর্ষার একটু বিলম্ব দেখা দিতে শেষের দিকে একদম সব শুদ্ধ পুষিয়ে নিচ্ছে, মানে প্রবল বৃষ্টি যাকে বলে। ফুটবলের রথী মহারথীরা সব হেলসিংকিতে কি রাজ্য জয় করতে গেছেন তারাই জানেন। ওদিকে খেলার মাঠে যেতে মন চায় না, এদিকে আমাদের বর্ষার সন্ধ্যাগুলো সব মাঠেই মারা যাচ্ছে। ঘনাদাকে অনেক রকম ঘুষ দিয়ে দলে ফেরানোর চেষ্টা দুদিনের করা হয়েছে। প্রথম দিন পাড়ার বিখ্যাত তেলেবাজার দোকান থেকে ফুলুরি বেগুনি ভাজিয়ে এনে উপরের বসার ঘরে একেবারে থালা শুদ্ধ সাজিয়ে নিয়ে বসেছিলাম। ঘনাদা যদি এসে গন্ধ শুকে এসে বসেন। ঘনাদা উপরে ঘর থেকে নেমে এলেন ঠিকই, কিন্তু তারপর মাত্র 2 সেকেন্ড আমাদের আড্ডা ঘরের দরজায় দ্বিধা করে দাঁড়িয়ে আবার চলে গেলেন। দ্বিতীয় দিন ঘনাদার জন্য আস্ত একটা সিগারেটের টিন শিশি টেবিলের উপর রেখে এসছে, সেই সঙ্গে মোড়ের রেস্তোরাঁ থেকে চিংড়ি মাছের কাটলেট। এদিকে চৌকাঠ থেকে চলে না গিয়ে ঘনাদা ঘরের ভেতরে বসেছেন, কিন্তু আমরা যে ঘরে আছি তা যেন তিনি দেখতেই পাননি।
শিশিরের অন্যমনস্ক মনে হয় সিগারেট টিনটা তার দিকে ধরতেই কিন্তু সব মাটি হলো। সিগারেটের বদলে শিশিরকে যেন জ্বলন্ত চোখের দৃষ্টিতে ভর্ৎস করে ঘনাদা ঘর থেকে উঠে বেরিয়ে গেলেন। আজ 3 দিন ধরে আমরা করে নতুন করে পড়ছি ধরেছি। আজ টেবিলের ওপর ফুলুরি, বেগুনি বা কাটলেট নয়, গরম হিঙের কচুরি এক থালা সাজানো আছে, আর সেই সঙ্গে সিগারেটের টিন তো বটেই। কিন্তু ওগুলো আসল টোপ নয়, চার মাত্র। আসল টোপ হলো আমাদের এই কিচিরমিচির, এই তু চু পুং লু এইসব। এবং এই টোপেই ঘনাদাকে গাঁথা গেল শেষ পর্যন্ত। গৌর, শিশির, আমার চালিয়াতে পর্যন্ত ঘনাদা কোন রকম সহ্য করেছিলেন। বা শিবুর চেরিং চেরেঙ্গা পোতাং শুনে একেবারে চিরবিরে উঠে আর থাকতে পারলেন না। চো মি আমি, ঘনাদা খ্যাপা ঘোড়া মতন কাঁপিয়ে যেন চিনি ডাক ছাড়লেন। ঠিক মতন টোপ দিয়ে ঘোড়াটাকে গাঁথতে পেরে আমরা খুশি, তেমনি একটু হতভম্ব হয়ে গেলাম। ঘোড়াদার মান ভাঙানোর সঙ্গে সত্যি কথা বলতে কি তাকে একটু জব্দ করার ইচ্ছেও আমাদের ছিল। যত বড় সবজান্ত হওয়ার ভানই করুন, আমাদের কিচিরমিচির অর্থ বোঝা ঘোড়াদার পক্ষে সম্ভব নয় বলেই আমরা মনে করেছিলাম। সত্যি বলতে কি, গত 2 দিন ধরে শিবু আর গৌর একরাশ পুঁথিপত্র ঘেঁটে ওইসব উদ্ভব গভীর শব্দগুলো জোগাড় করেছে। এত করেও ঘোড়াদের ওপর টেক্কা দেয়া কিন্তু গেল না। চো মই আম্মি বলে চিহি ডাক ছেড়ে ঘোড়াদা 3 দিন বাদে তার নিজস্ব আরাম কেঁদে এসে মুখ বেঁকিয়ে বললেন, চালবাজি তো করছো, জানো মানে এসব কথার? আমরা যতখানি সম্ভব বেকুবের মতন তার দিকে নীরবে তাকিয়ে রইলাম। তিনি ততক্ষণে থালার হিঙের কচুরির দিকে মনোনিবেশ করেছেন। পুরো থালাটাই প্রায় সাবার করে সিগারেটের টিনের দিকে হাত বাড়িয়ে হঠাৎ তিনি ভুরু কোচকে শিশিরের দিকে তাকালেন। আমারই ভুল হয়েছিল গণদা, শিশির তাহলে ওই 3219ই হবে, না 3220 বলে ঘনাদা শিশিরের ভুল সুদের সিগারেট ধরালেন। আগেকার প্রশ্ন আবার তুলে বললেন, কখন দেখি, বলো দেখি এই কথাগুলোর মানে কি? চুপ করে তো আর থাকা ছিল না, তাই গৌর আমতামতা করলো, এসব হলো মাউন্ট এভারেস্টের নাম। হ্যাঁ, নাম তো বটে, কিন্তু ওসব নামের মানে কি আর কোন নামটা ঠিক সেটা জানো কি? ঘনাদা অবজ্ঞার দৃষ্টি দিয়ে আমাদের দিকে তাকিয়ে দেখলেন, চাইলেন। আমাদের মুখে আর কোনো কথা নেই দেখে ঘনাদাই আবার করুণার দৃষ্টিতে আমাদের চোখ ঘুরে বললেন, কথাগুলো যা ওড়াচ্ছিলে সবই মাউন্ট এভারেস্টের তিব্বতী নাম। চো মো লং মা মানে হলো লং মা দেবী। লং মা মা বলে কোনো শব্দের অর্থ কিন্তু হয় না। লং বলতে অবশ্য দেশ বোঝায়। আর জামো লাং মা মানে হলো একসঙ্গে পক্ষিণী দেবী আর গোদেবী। কাং তং তিং মানে হলো ঊর্ধ্ব আকাশের নীল তুষার। নামটায় কবিত্ব আছে, কিন্তু এটা আবার সেরিং চেরাং পোতাং অর্থাৎ অমর দেবীর পাঁচাঙ্গর প্রাসাদ আসল নাম নয়। পৃথিবীর সর্বোচ্চ চূড়ায় তিব্বতী আসল তিব্বতী নাম হলো চো মো হিয়াংমি, অর্থাৎ বিশ্বজননীর পুত্রশলী। চীনারা তিব্বতের রাজধানী লাসা অধিকার করার পর এই তিব্বতী নামটি চালু করেছে। ভুল করে অনেকে এটা অবশ্য চু মুলাম্মি বলে বানান করে। বলা ভাল্য, আমরা এতক্ষণ হাঁ করে ঘনাদার দিকে চেয়েছিলাম। গৌর যেন প্রথমেই সামনে নিয়ে গেল, আপনি তিব্বতী ভাষা জানেন নাকি? ঘনদা একটু অনুকম্পার হাসি হাসলেন, যেন তাকে জিজ্ঞেস করা হয়েছে আইনস্টাইনকে যে গুণ ভাগ জানেন কিনা। শিবু হঠাৎ প্রসঙ্গ করলো, কিন্তু নাম যাই হোক, মাউন্ট এভারেস্ট চড়ার মানুষের সাধ্য করল না। সুইসরা তো হার মেনেই ফিরে গেল। হ্যাঁ, ঘনদা অবজ্ঞা করে বললেন, রুনের শিকার তো আর চেনে না। রুনের শেখার মানে আমাদের চোখ কপালে উঠেছিল। রুনের শেখার আসলে
চিনলে কি হতো? অবাক হয়ে আমরা তাকে জিজ্ঞেস না করে পারলাম না। কি আর হতো? টুপিটা তাহলে ফিরিয়ে আনতে পারতো। ঘনাদা তাচ্ছিল্যের সঙ্গে কথাটা বলা উপক্রম করলেন। রুনের শিকড় আর টুপি মিলিয়ে আমাদের মাথা তখন ঝিমঝিম করছে, তবু এরকম জোর করেই চারজন মিলে তাকে ধরে বসিয়ে দিলাম। ঘনাদা যেন নেহাত নিরুপায় অনিচ্ছার সঙ্গে শুরু করলেন। ডক্টর তানাকার নাম তোমরা হয়তো শোনোনি বোধহয়। অত বড় পণ্ডিত পর্যটক সোয়েন হেডিদের পরেই কম দেয়া গেছে। ইউরোপ আমেরিকার লোক তার নাম অনেক বেশি ছড়িয়ে পড়তো। এশিয়ার লোক বলেই তার নাম এখনো অনেকে জানে। অনেক কাল আগে এই ব্রিটিশ আমলে তিব্বতে যাওয়ার নতুন একটা পর, যাকে বলে গিরিবর্ত, খুঁজে বার করার জন্য বেরিয়ে থিয়াংবচি মঠে সেবার তিনি কদিনের জন্য বিশ্রাম করছিলেন। নেপালের উত্তরে নামছে। সেখান থেকে থিয়াংবচি আসতে প্রথমে দুধকেশী নদীর উপরকার খাড়া পাহাড়ের গায়ে 2000 ফুট দুর্গম পথ পার হতে হয়। সে পথ কিছু দূর গিয়ে আবার দুধকেশীতে নেমে সেখানে কাঠের নড়বড়ের পোল পার হয়ে সামনে একটা 2000 ফুট উঁচু মাথায় হিয়াংকোচি বৌদ্ধ মঠ দেখা যায়। ভারতবর্ষের দিকে এর চেয়ে উঁচু বৌদ্ধ মঠ আর নেই। তিব্বতে সে মঠে বৌদ্ধ মন্দিরের সঙ্গে তানাকার বেশ আলাপ হয়ে গেল। এবার অভ্যর্থনাটা বেশ ভালোই হলো। মহন্তদের অনুরোধে দুদিনের জায়গায় 5 দিন কাটিয়ে যাওয়ার পর 5 দিন কাটিয়ে দেওয়ার পর একদিন সকালবেলা একজন ছোট মহন্তকে দেখে তিনি অবাক হয়ে গেলেন। এই লোকটির সঙ্গে একদিন তার বিশেষ দেখাশোনাই হয়নি। শুনলেন তিব্বতের পাঞ্চাল নামের চিঠি নিয়ে তিনি থিয়াংবতী মঠের প্রাচীন তিব্বতী ধর্মগ্রন্থ করে তালিকা করতে এসেছেন। লোকটির যা পরিচয় পাওয়া গেল তাতে তার সঙ্গে তানাকার কোনোদিনই দেখাশোনা হওয়া অসম্ভব। তবু মনের খটকা তার থেকে গেল। কেন জানি না, তার মনে হলো তার অত্যন্ত চেনা একজনের সঙ্গে এই মহান্তির অত্যন্ত মিল আছে। সঠিক পরিচয় তবু কিছুতেই তিনি মনে করতে পারলেন না। তানাকার সন্দেহ যে অমূলক নয়, পরের দিন সকালেই তার প্রমাণ পাওয়া গেল। খোদ মহন্ত ঘুম ভাঙতে না ভাঙতেই তার ঘরে এসে হাজির। তাদের মঠের নাকি সর্বনাশ হয়ে গেছে। পাঞ্চেন লামার চিঠি নিয়ে যে লোকটি এসল সে নাকি জাল। গত রাতে থিয়াংবচি মঠের অত্যন্ত মূল্যবান কটি পুরনো তিব্বতী পুঁথি নিয়ে এসে নাকি সরে পড়েছে। খোদ মহন্তের কথা শুনে তানাকা বুঝলেন তিনি ঠিক না চিনলেও জাল মহন্ত তাকে ঠিক চিনেছিল এবং সেই জন্যই ধরা পড়ার ভয়ে সে নিজেই আগে পালিয়ে গেছে। কিন্তু পালিয়ে সে যাবে কোথায়? এখান থেকে নেপালের দিকে যাওয়ার একটি মাত্র সংকীর্ণ পথ। সে পথেও এখনকার যে কোনো শেরপা জওয়ান একদিন তাকে ধরে ফেলবে। আর উত্তরে রূপসে ও লোকসায় এই দুই চূড়ার মাঝখানে বিরাট 25,000 পাহাড়ের দেয়াল, সেখানে যেন মাউন্ট এভারেস্ট শুধু আড়াল করে দাঁড়িয়ে আছে। সেদিকে যাওয়া মানে আত্মহত্যা করা ছাড়া আর কিছুই নয়। খোদ মহান্তকে আশ্বাস দিয়ে তানাকে বললেন দক্ষিণের নামচে যাওয়ার দিকে দুজন শেরপা জওয়ান তিনি যেন পাঠিয়ে দেন। উত্তর দিকে তিনি নিজেই যাচ্ছেন নতুন পথের সন্ধানে। সেদিকে যাওয়ার দুর্বুদ্ধি যদি তার হয়ে থাকে, জীবন্ত বা মৃত যে কোনো অবস্থায় তার কাছে সমস্ত পুঁথি তিনি উদ্ধার করবেনই। খোদ মহন্ত তানাকার কথা কিছুটা আশ্বস্ত হলেন। ধর্মচক্র ঘুরিয়ে তার আশীর্বাদ নিয়ে সেদিন দুপুরের আগেই 4 জন শেরপা কুলি নিয়ে তানাকা বেরিয়ে পড়লেন। থিয়াংবুচি থেকে উত্তরে যাওয়ার একটিমাত্র পথ দেবদারু সরল ভূর্জ গাছের জঙ্গলের মতো দিয়ে প্রথমে ইনজাখোলা নদীর ধারে এসে গিয়েছেন। ইনজাখোলা যেখানে ভূর্জ আর জুপিটার গাছের ঝোপের উপর দিয়ে পাগলাঝোড়ায় নিচে অতল গহরে পৌঁছে তার একটু আগে দড়ির পোল দিয়ে তানাকা এই দুরন্ত নদী পার হলেন। সেখান থেকে পাংবেচি পর্যন্ত ওঠার পরেই বড় গাছপালা শেষ হয়ে শুধু মোটা পাহাড়ি ঘাসের প্রান্তর শুরু।
এই প্রান্তরেই মানুষের সীমানা ফুরিচে গায়ে এসে শেষ। তারপর চিরতুষারের দেশ, লোৎসে নুপুৎসে মতন বিরাট বিরাট গিরিচূড়া মাউন্ট এভারেস্ট ঘিরে সেখানে অলঙ্ঘ নিষেধের প্রাচীর তুলে দাঁড়িয়ে আছে। এখানে মানুষের পদচিহ্ন কালেভদ্রে যদিও বা পড়ে, তাও খুব বেশি দূরে গিয়ে পৌঁছয় না। যে ফারিচে গায়ের কথা বলছি তাকে ঠিক গাঁ বলা উচিত না। ও অঞ্চলে চর্বি গাই যারা চড়ায় সেই রাখালদের এটা একটা অস্থায়ী আস্তানা। শরৎকালে চর্বি গাই চড়িয়ে দিনে শীতের আগেই তারা সেখান থেকে নেমে যায়। আবার পাথর কাটা দিয়ে তৈরি কটা পুরাতত্ত্ব কুঁড়ে ঘর সেখানে শুধু পড়ে থাকে। তানাকা ফারিচে যখন গায়ে এসে পৌঁছিলেন তখন সেখানে জনমানব নেই। শীত এবার একটু তাড়াতাড়ি পড়েছে। রাখালরা তাই চমড়ি গরু বলদ নিয়ে আগেই নেমে এসেছে। ফারিচে গায়ে এসে মনে হলো অতিচোর জালমোহনদের ধরা বেশ বোধহয় খুব শক্ত হবে না। এখান থেকে উত্তর ছাড়া আর কোনো দিকেই যাওয়া সম্ভব নয়। অথচ উত্তরে যাওয়া মানে মারাত্মক পাগলামি ছাড়া আর কিছুই নয়। সেখান থেকে তিব্বতের দিকে যাওয়ার কোনো পাস বা গিরিপথ যদিও বা থাকে, তা অত্যন্ত দুর্গম হতে বাধ্য। এছাড়া পৃথিবীর সব থেকে দুঃসাহসী ঝানু শেরপা জওয়ানদের পক্ষেও একলা সে পথ খুঁজে বের করা সম্ভব নয়। ফারিচে গ্রাম ছাড়িয়ে পরের দিন তানাকা লবুজ্জা খোলায় গিয়ে পড়লেন। এই উপত্যকা শুধু খুম্বু গ্লেশিয়ার বা হিমবাহ নেমে এসেছে। লবুজ্জা খোলা উপত্যকায় একটু ওপরে উঠলে কুমারী, লৌনা, লিং ট্রেন প্রভৃতি চূড়ার সঙ্গে মাউন্ট এভারেস্টের পশ্চিম ঢাল দেখা যায়। ওদিকে নুপুৎসে লোৎসে এইসব চূড়ায় সেই চূড়া সব পারিষদ বর্গের মতন মহামহিম সম্রাট এভারেস্টকে ঘিরে আছে। পারিষদরা কেউ কাটা নয়, 20 থেকে 28,000 ফুট তাদের উচ্চতা। সবুজ খোলায় এসে জাল মুহূর্তের খোঁজ না পেয়ে তাঁকে একটু অবাক হলেন। তার সমস্ত অনুমানই কি তাহলে ভুল? সন্ধ্যার দিকে দারুণ তুষার ঝাড় উঠলো। 4 জন শেরপা কুলি একটি তাঁবুতে আর তানাকা একলা এক ফুটে। সমস্ত রাত প্রায় জেগেই কাটলেন। ঝড়ে তাঁবু উড়িয়ে নিয়ে যাওয়ার ভয় যথেষ্ট, কিন্তু তার মনে হলো এ আর এক ভাবনা এর চেয়ে বেশি প্রবল। মাঝরাতে তুষার ঝড় থেমে গেল। সামান্য ঘন্টা দুয়েক ঘুমিয়ে ভোর না হতে হতে সাজগোজ করে বন্দুক আর দূরবীন হাতে তানাকা বেরিয়ে পড়লেন। শেরপা কুলিরা তখনও বোধ হয় অঘরে ঘুমাচ্ছে। তাদের তাঁবুর চারধারে নরম তুষারের মতন যে তুষার চিতার পায়ের দাগ দেখে চোখে পড়ল। তুষার চেতনা অচেনা জিনিস দেখে একটু শোঁকাশোঁকি করে নিচের দিকে নেমে গেছে। শেরপাদের তাঁবু থেকে আধ মাইলটা এগিয়ে যাওয়ার পর তিনি তুষারের উপর আবার এক ধরনের পায়ের দাগ দিকে একেবারে অবাক হয়ে গেলেন। উপত্যকার একদিকে পাহাড়ের ধার দিকে বেরিয়ে যে তুষার নদী পেরিয়ে আরেক দিকে চলে গেছে। কিন্তু এ তো কোনো চতুষ্পাদ প্রাণীর পায়ের দাগ নয়, মানুষের মতন দুপায়ে হাঁটা কোনো জীবের। কিন্তু পায়ের অত বড় প্রকাণ্ড মাপ তো মানুষের হওয়া তো অসম্ভব। সুতরাং এই আকাশ ছোঁয়া চির তুষার দেশে খালি পায়ে হাঁটার মতো মানুষ কে থাকতে পারে? হঠাৎ একটা কথা মনে পড়ায় তানাকার উত্তেজনায় আনন্দে অধীর হয়ে উঠলেন। সব ভুলে তিনি পায়ের দাগ অনুসরণ করলেন। তুষার নদীর ওপর দিয়ে হাঁটা তো খুব সহজে নিরাপদ নয়। কোথাও কোমর অব্দি নরম তুষারে ডুবে যায়, কোথাও আবার তুষারের খাদ হাঁ করে আছে। অতি সাবধানে তার ধার দিয়ে পার হতে হয়। তুষারের দাগ অনুসরণ করতে গিয়ে তিনি তিনি বুঝলেন যাকে অনুসরণ করছে সে তুষার রাজ্যের কায়দা কানুন তার চেয়ে অনেক বেশি জানা। অনায়াসে দুর্গম বিপজ্জনক সমস্ত জায়গা কখনো লাফ দিয়ে কখনো পাশ কাটিয়ে সে পার হয়ে গেছে। কিছু দূর গিয়ে সে পদচিহ্ন কিন্তু আর অনুসরণ করতে পারা গেল না। তুষার নদীর এক জায়গায় প্রায় মাইল খানেক লম্বা ও প্রায় 30 ফুট চওড়া একটি গভীর খাল তৈরি হয়েছে। সে খাদের ওপরে পদচিহ্ন বেশ স্পষ্ট দেখতে পেলেও
তার পক্ষে শীতের পোশাক পরে তা লাফ দিয়ে পার হওয়া অসম্ভব। মাইলখানেক ঘুরে আবার অনুসরণ করার কোনো সময়ও তার হাতে নেই। এমনিতেই আগ্রহে উত্তেজনা অনেক দূর পূর্বে এসে পড়েছিলেন। তাঁবুতে যখন ফিরে এলেন তখন বেশ বেলা হয়ে গেছে। পায়ের নিচে ঠান্ডা বরফ আর আকাশে জ্বলন্ত সূর্যের তেজ এমন যে মুখ যেন পুড়িয়ে দিচ্ছে। এই অবস্থায় তাঁবুতে এসে তানাক একবার অবাক হয়ে গেলেন। শেরপা কুলিরা সব গেল কোথায়? এতক্ষণ তো তাদের খাওয়া দাওয়া সেরে তাঁবু তোলার জন্য প্রস্তুত হওয়ার কথা। বাইরে থেকে শেরপাদের সর্দার দা আনুককে ডাক দিলেন। কোনো সাড়া শব্দ না পেয়ে তাঁবুর ভেতরে গিয়েই ঢুকলেন। চারজনের মধ্যে একটি আর তো শেরপা কুলি সেখানে বসে তার জিনিসপত্র বাড়ছে। আর কোনো শেরপা কুলির চুলের টিকিটা পর্যন্ত নেই, জিনিসপত্র পর্যন্ত সেখানে নেই। যে জিনিসপত্র বাঁধছিল বাইরের আলো থেকে তাঁবুরের ভেতরে এসে তানাকা প্রথমটা তাকে চিনতে পারলেন না। অত্যন্ত কড়া গলায় অন্য শেরপারা কোথায় জিজ্ঞেস করলেন। মুখ না তুলেই লোকটা বললো তারা পালিয়েছে। পালিয়েছে? হঠাৎ এরকম পালানো মানে? জানি না। তার উত্তরে নাই কথা বলার ধরনে চমকে উঠে সজোরে দুহাতে তার গলাটা ধরে তানুকা তাকে বাইরের তাঁবুতে নিয়ে এলেন। আরে ছাড়ো ছাড়ো বন্ধু, গায়ের জোরটা ইয়েতুদের জন্যই মজুদ রাখো। কারণ শেরপাকুলির মুখে বিশুদ্ধ জাপানি ভাষা শুনে তানাকা একরো হতভম্ব। অবাক হয়ে তার দিকে দেখুন। এ কি মিস্টার দাস? গলায় হাত বুলো তুলতে এবার হেসে বললাম, এরকম হাতের জোর দেখে যে আরেকটু হলেই তো দাস, ওই তো দাস হয়ে যেতাম। রসিকতার মধ্যে মনের অবস্থা তখন তানাকার মতন নয়। কিন্তু তুমি তাহলে জাল মহন্ত সেজে পুঁথি চুরি করেছো? অম্লান বদলুন, তা করেছি। তবে চালু নিয়ে ছুঁচে ছিদ্র ধরা তোমার কি উচিত? সিংকিয়াং সেই মঠের কথা মনে পড়ে? এ বিদ্যে তো তোমার কাছেই শিখি। সিংকিয়াং এক প্রাচীন বৌদ্ধ গোম্ফা ও বৌদ্ধ মঠের পুরনো পুঁথি সরানোর ব্যাপারে তানাকা আমাকে সাহায্য করেছিল। সেখান থেকে এখন সে কথা গায়ে না আমাকে তানাকা রাগের সঙ্গে বললেন, কিন্তু তুমি আমার কুলিরদের তাড়িয়েছো কেন? এখানকার ঠান্ডায় তোমার বুদ্ধি একটু জমে গেছে মনে হচ্ছে, হেসে বললাম। নইলে ইয়েতি নামটা যখনই উচ্চারণ করেছিলাম তখনই ব্যাপারটা বুঝতে। এক মুহূর্তে সে পদে পালাবার কারণটা তানাকার কাছে স্পষ্ট হয়ে এলো। উদ্বিগ্ন হয়ে দিয়েছিলাম, ওরা কি ইয়েতার পায়ের চিহ্ন দেখেছে তাহলে? হ্যাঁ বন্ধু, ইংরেজি ভাষায় ভুল ব্যাখ্যা করে নাম দেওয়া হয়েছে জঘন্য তুষার মানব। তোমাকে ফিরতে দেরি দেখে খুঁজতে গিয়ে সেই ইয়েতির পদচিহ্ন তাদের চোখে পড়ে। তারপরেই তল্পিতল্প গুটিয়ে তারা হওয়া। তানাকা হতাশ হয়ে বললেন, কিন্তু আমার সমস্ত প্ল্যানটাই যে মাটি হয়ে যাবে। কিচ্ছু হবে না বন্ধু, বরং তোমার উদ্দেশ্য সিদ্ধির সুবিধাই হয়ে গেল। তানাকা সন্দিগ্ধ ভাবে আমার দিকে বললেন, আমার উদ্দেশ্য সিদ্ধি সম্বন্ধে তুমি কি জানো? জানি বই কি বন্ধু, নইলে শেরপা কুলি সেজে নামতে থেকে তোমার সংজ্ঞা নই। তুমি শেরপা কুলি সেজে এসেছো আমার সঙ্গে? এবারে তাকে সমস্ত ব্যাপারটা বুঝিয়ে দিলাম। যেখান থেকে শেরপা কুলি সংগ্রহ করে সেই নামতে গায়ে কি করে তার আগে আমি উপস্থিত হয়ে শেরপা মোড়ককে আগে ঘুষ দিয়ে হাত করে রাখি। শেরপা তারপর শেরপা পুলিশে তার সঙ্গে চিয়াং বুচিয়ে এসে কি করে তা আবার ভোল বদলে জাল চিঠি দেখিয়ে মহান্তদের পুঁথি ঘরে ঢোকবার সুবিধা করে নেই। তারপর সকলে যখন জাল মহন্ত কোন দিকে গেছে ভেবে আঁকুক, তখন কেমন করে আবার শেরপা পুলিশে যে তানাকার সঙ্গে সকলের চোখের ওপর দিয়ে চলে আসে। কারণ শেরপা কুলিদের সাহায্য না পেলে অবশ্যই সব সম্ভব হতো না। এখান থেকে পালাবার সময় তাই তাদের মোটা বকশিসও দিয়েছি। এদিদের ভয় ততটা নয়, আমার কথাতেই তারা যে তল্পিতল্প নিয়ে নিয়ে চলে গেছে এ কথা তানাকে জানিয়ে গেলাম। এসব কথা শুনে তানাকা একেবারে খাপ্পা হয়ে উঠল, রেগে বলল, কি সর্বনাশ! কি সর্বনাশ যে তুমি করেছো তুমি জানো না? আমার উদ্দেশ্য তুমি সত্যি জানতে তাহলে শেরপাগুলিদের এভাবে তাড়াতে না। তোমার উদ্দেশ্য জানি বলেই তো তাড়িয়েছি। তানাকে কথা বলে আমি রেগে উঠল, রসিকতা ভালো লাগে না আমার। খেয়ালি নয় বন্ধু, সহজ কথা।
শোনো, তুমি যে তিব্বতে যাওয়ার নতুন রাস্তা খুঁজতে এদিকে আসোনি তা আমি আগেই বুঝেছিলাম। তোমার আসল উদ্দেশ্য হিমালয়ের যে চূড়ো কেউ জয় করতে পারেনি তার আঁটঘাঁট জেনে যাওয়া, তারপরে যাতে দলবল নিয়ে চূড়ায় যাওয়ার চেষ্টা করতে হবে। পাছে সে কথা ব্রিটিশ সরকার তোমার নেপালে ভেতরে যার অনুমতি না দেয়, তুমি তাই ওই মিথ্যা অজুহাত দিয়েছ। আমার দিকে অবাক হয়ে চেয়ে থানা করলো, আশ্চর্য, আমার মনের কথা আমি জাপানেও কাউকে বলিনি, তুমি শেরপা পুলিশে যে আমার সঙ্গে নিয়েছো কেন? আমি হেসে বললাম, এখনো এদেশে ব্রিটিশদের রাজত্বেই চলে। স্বাধীন দেশের লোক বলে তোমার অনুমতি দিয়েছে, কালা ভারতবর্ষী হিসেবে আমাকে তাও দিত না ভাই। তোমার পাসপোর্ট নিয়ে আমি কাজে চালিয়ে নেওয়ার তোমার পাসপোর্ট দিয়ে আমি কাজ চালিয়ে নেওয়ার ব্যবস্থা করেছি। তবে আমার উদ্দেশ্য শুধু এভারের সুলুক সন্ধান জানা নয়, বিজ্ঞান জগতে যা সবচেয়ে বড় হেঁয়ালি সেই ইয়াতিদের সঠিক পরিচয় নেওয়াও বটে। এখন এখনো পর্যন্ত পায়ের দাগ ছাড়া কোনো সভ্য মানুষ তাকে চোখেও দেখেনি। তানাকার রাগ এতক্ষণ ঠান্ডা হয়ে গেছে, তবু সে হতাশার সঙ্গে বলল, কিন্তু শেরপা পুলিশ তাড়িয়ে আমাদের কি লাভ হলো? লাভ হলো এই যে আমরা যা করছি বা না করছি তার সাক্ষী কেউ রইল না। শেরপাড়ার সঙ্গে থাকলে তোমার আসল উদ্দেশ্য জানাজানি হয়ে যেতই। আমার দিক থেকে শেরপাড়ার কারণ দরকার ছিল এই জন্য যে দলবল নিয়ে এদের সন্ধান পাওয়া অসম্ভব। তারা যেমন চালাক তেমনি সতর্ক। দলবল দেখলেই তারা সে তল্লাট ছেড়ে পালায়। একা একা তাদের খোঁজ করার বরং আশা আছে। তানাকে তানাকাকে বুঝিয়ে সুঝিয়ে ঠান্ডা করলাম, কিন্তু তারপর সপ্তাহানেক পর্যন্ত চারিদিকে খোঁজ করেও ইয়েতিদের কোনো চিহ্ন না পেয়ে নিজের ভেতরে ভেতরে উদ্বিগ্ন হয়ে উঠলাম। আমাদের খাবার রসদ ক্রমশ ফুরিয়ে আসছে, আর কদিন এভাবে গেলে ফেরার উপায় থাকবে না। সেদিন রাতে কুম্ভ হিমবাহ হয়ে উঠে আমরা পাহাড়ের ধারে একটি গুহায় আশ্রয় নিয়েছি। গুহা না বলে পাহাড়ের একটি সংকীর্ণ ফাটলই তাকে বলা উচিত। এমনিতেই সে ফাটল রাত কাটলে শীতে জমে যাওয়ার কথা, কিন্তু এদিকে এস্কিমোদের মধ্যে বরফ দিয়ে শীত নিবারণের ব্যবস্থা করেছি। বরফের চাই দিয়ে এমন ভাবে ফাটলের বেরোবার রাস্তা ঢেকে দিয়েছি যে হাওয়া বেরোনোর সামান্য ফুটোটুকু যারা আর কিছুই সেখানে নেই। যাই করি না কেন, সেই রক্ত জমানো শীতে আরামে ঘুমানো অসম্ভব। সামান্য যেটুকু নির্দেশ ছিল শেষ রাতে হঠাৎ কিসের শব্দে তা যেন ভেঙে গেল। তানাটা তখনও জেগে উঠেছে, তানাকেও জেগে উঠেছে। দুজনে কান পেতে শুনলাম। যেসব পাহাড়ের ছাই দিয়ে আমাদের ফাটল বন্ধ করলাম, সেগুলো কে যেন সরানোর চেষ্টা করছে। ফাটলের উপর দিয়ে হাওয়া যাওয়ার যে ফুটো রেখেছিলাম তার ভেতর দিয়ে সামান্য ভোরের আলো গুয়োর ভেতরে এসে পড়েছে। ঘুমানোর স্থল থেকে দুজনে ধীরে ধীরে বেরিয়ে গিয়ে সেখানে গিয়ে দাঁড়ালাম। বাইরের শব্দটা সেই সময় থেমে গেল। মিনিট খানেক কোনো শব্দ না পেয়ে পাথরের খাঁজে একটা পাথরের ফাটলে একটা খাঁজে পা দিয়ে উপরে উঠে যায় ফুটে চোখ লাগিয়ে যা দেখলাম, অনেক বড় বৈজ্ঞানিকরা দেখার জন্য নিজের ডান হাতটা কেটে নিতে পারত। আমাদের সামনে তুষারপ্রান্ত তিনটে ইয়াতি হামাগুড়ি দিয়ে বরফের উপর দিয়ে ঘুরে বেড়াচ্ছে ও মাঝে মাঝে পাগলের মতো দু হাত দিয়ে সেই বরফ ফুটছে। আর আরেকটি ফুটোয় চোখ লাগিয়ে তানাকা তখন ব্যাপারটা দেখছে, দেখে উত্তেজিত হয়ে সে চুপ থাকতে পারলো না। ইয়েতি ইয়েতি, দুনিয়ায় কেউ যা দেখেনি সেই ইয়েতি। রেগে আগুন হয়ে তাকে চুপ করতে বললাম, কিন্তু ক্ষতি যা হওয়ার হয়ে গেছে। সামান্য যে শব্দ ফুটে ভেতর দিয়ে বাইরে পৌঁছ, ইয়েতিরা তাই শুনে সবাই একসঙ্গে উধাও। সব থেকে ছোট, বয়সে ছোট যে ইয়েতি, তাকে মাঝখানে রেখে তারা যেভাবে ছুটে পালিয়ে গেল, তাতে বাপ মা ও বাচ্চা নিয়ে তাদের একটি পরিবার বলেই মনে হলো। নিজের বোকামির জন্য লজ্জিত হওয়ার দূরে থাক, তারা তখনও উত্তেজিত হয়ে বলছে, ভালো করে লক্ষ্য করেছি দাস, সমস্ত বৈজ্ঞানিক জগৎ আমরা স্তম্ভিত করে দেবো। কে বলে ইয়েতি একরকম বাঁদর বা বনমান, ওরা দস্তুর মতন এক শ্রেণীর বন মানুষ, গেরিলা বা শিম্পানির চেয়ে অনেক উঁচু স্তরের। ওদের পরনে চিতার চামড়া আর ঈগলের পালক লক্ষ্য করেছো? আমি তাকে বিরক্ত হয়ে তাকে থাকলাম, সবই করেছি,
কিন্তু তুমি আহাম্মকের মতন চেঁচালে কেন? ওরা তো পালাতে পারতো না, সে খেয়াল আছে? ওরা তাড়াতাড়ি পালাতো না, সে খেয়াল আছে? তানাকা সত্যি লজ্জিত বলল, ছি ছি, উত্তেজনায় আমার কোনো হুঁশই ছিল না। কিন্তু লজ্জা তার বেশিক্ষণ না। পর মুহূর্তে সে আবার জিজ্ঞেস করলো, উত্তেজিত হয়ে জিজ্ঞেস করলো, ওখানে বরফ ফোঁড়ার ধরনটা ভারী অদ্ভুত, তাই না? হ্যাঁ, ওই বরফ ফোঁড়া থেকেই বুঝেছি প্রাচীন তিব্বতী পুঁথির কথা মিথ্যা নয়। প্রাচীন তিব্বতীর কথা? তারাকা প্রথমটা হতভম্ব হয়ে গেল। তারপর সবিস্ময়ে বলল, তোমার সেই চুরি কথা তিব্বতী পুঁথি, তাতে এসব কথা কিছু আছে নাকি? আছে বই কি, বলে সঙ্গে ছোট্ট তুষার গাঁতে দিয়ে ফাটলের মুখে বরফের চাই কেটে সরিয়ে এলাম। তারপর হুলির ভেতর থেকে আসল পুঁতিটা বার করে তাহলে এই জায়গাটা পড়ে দেখো। বারে তখন বেশ আলো হয়ে গেছে। তানাকা দুবার জায়গাটা পড়ে বিমূঢ় হয়ে আমার দিকে তাকালো। হেসে বললাম, পড়েও হিয়ালি মনে হচ্ছে? ওতে লিখেছে, বরফের মধ্যে থেকে যে আগুনের চেয়ে গরম সেই রুনের শেকড় যারা চেনে, দেবতা না হয়েও দেবতাদের দেশে এটির মতন তারা থাকতে পারে। রুনের শিকড় যে পায়, চো মো হিয়াংনি, অর্থাৎ বিশ্ব নির্পুত শরীর সেই আনতে পারে। তানাকা অবাক হয়ে আমার দিকে তাকে বললো, ইয়েতেরা এই রুন শিকারই খুঁজছিল, বুঝলে? ইয়েতিদের দেখা দূরে থাক, এই তুষার দেশে কি খেয়ে থাকে তাও বৈজ্ঞানিক পরিসর এখনো বুঝে উঠতে পারে না। আমরাই বোধহয় প্রথম সেই জিনিস দেখবো, চলো। ইতেরা সেখানে ভোরের বেলা বরফ পড়েছিল, সেখানে গিয়ে কিছুক্ষণ সন্ধান করার পরে সত্যি কয়েকটা আশ্চর্য জিনিস পেলাম। নেহাত আগে থাকতে জেনে খোঁজ করেছিলাম তাই, নহলে সেই জিনিস বরফেরই লম্বা টুকরো নয় কে বলবে। তার ওপর থেকে কিছুই তফাৎ বোঝা যায় না। জিনিসটা সাধারণ কোনো ফুল নয়, ছাতা জাতীয় কোনো উদ্ভুত বলেই মনে হলো, বরফের মধ্যেও যা বেঁচে থাকে। কৌতূহল হয়ে রুনের শিকড় মুখে দিলাম, স্বাধীন কাগজের মতন চিবনে মনে হলো। প্রধানত এই জিনিসকেই ইয়েতিরা ওই বিরাট দানবের মতন শরীর নিয়ে কি করে বেঁচে থাকে বুঝে উঠতে পারলাম না। বুঝলাম সেই দিন সন্ধ্যের দিকে তানাকার সঙ্গে রুনের কিছু মূল সেও খেয়েছিল। সন্ধ্যের সময় আমাদের ফাটল ঢুকে সে বলল, হঠাৎ ঠান্ডা কিরকম কমে গিয়েছে দেখেছো দাস? আমারও তাই একটু অবাক লাগছিল। এই সময় হিমালয়ের এই জায়গায় ঠান্ডাও দিন দিন বাড়ারই কথা, বিশেষ করে সন্ধ্যার সঙ্গে সঙ্গে। সঙ্গে আনা তাপমাত্র যন্ত্রণা দেখলাম। কি ব্যাপার, ঠান্ডা কমেছে কোথায়? তাপমাত্রা যন্ত্রের পারো তো আরো 2 ডিগ্রি নেমে গিয়েছে। পরের মুহূর্তে রহস্যটা পরিষ্কার হয়ে গেল। প্রাচীন তিব্বতী পুঁথিতে দেখেছি অক্ষরে অক্ষরে যা লেখা আছে তা অক্ষরে অক্ষরে শুধু। তানাকাকে জানালাম, শুধু যে কথাগুলো বাজে কবিত্ব বলে মনে হলো, আমাদের অনুমান যে কতখানি ভুল 2 দিন পরেই প্রত্যক্ষ করে তার প্রমাণ করতে পারবো। একদল ইয়েতি ভয় পেয়ে পালালেও রুনের শেখর খোঁজে ইয়েতিরা এখানে পড়ে আসতে পারে, এই আশায় আমরা 2 দিন ধরে সেই পাহাড়ের ফাটলেই তখন আছি। ফাটলের মুখে তখনই বরফের চাই আটকানো, তার দুটো ফুটোয় চোখ রেখে সারা রাত্রি আমরা পালা করে পাহারা দিই। 3 দিন ধরে সত্যি আমাদের আশা পূর্ণ হলো। ভোর হওয়ার আগেই ইয়েতিরা সেখানে দেখা গেল। ইয়েতিদের মধ্যে ইয়েতির মধ্যে তাকে দানবও বলা চলে। লম্বায় 5.5 ফুটের সামান্য কিছু ওপরে হলেও তার লোমশ চওড়া দেহ যেন হিমালয় একটা প্রকাণ্ড পাথর। তার পরনেও চিতাবাঘের ছাল, কিন্তু ঈগলের কোনো পালক দেখলাম না। ফাটলের মুখে পাহাড়ের চাই এমন ভাবে আমরা সাজিয়েছিলাম যে এক ধাক্কায় সরিয়ে ফেলা যায়। তানাকা নিঃশব্দে পাথর ও নজর করতে ইঙ্গিত করে আমার ঝুলি থেকে একটা লম্বা দড়ি বার করল। সাবধানে করা সত্ত্বেও তানাকা ফিসফিস করে, ও দড়ি কেন? পিস্তল কোথায়? পিস্তল দিয়ে জ্যান্ত প্রাণী ধরা যায় না। তুমি জ্যান্ত ইয়েতে ধরতে চাও? প্রথমটা অবাক হলেও তানাকা ঠাট্টা করে বলল, ইয়েতে তোমার বাড়ির দড়িতে তোমার দড়িতে আপনি বাধা পড়বে না? তা পড়বে না, তবে আর্জেন্টিনের পাম্পায় বৃথাই যদি গাউচোদের সঙ্গে মিশে থাকি তাহলে এই দড়িতে তাকে ধরতেও বাঁধতে পারবো। বলে বরফের ফুটোয় চোখ চোখ লাগিয়ে
দেখলাম ইয়েতি দানব বেশ নিঃশব্দ হয়ে রুনের শেকড় তখনও খুঁজছে। আমরা তানাকা পেছনে তৈরি থাকতে বলে এক ধাক্কায় বরফের দরজা ঠেলে বাড়ি এসে দাঁড়ালাম। চোখের নিমেষে পিছু তাকিয়ে ইয়েতিরা তৎক্ষণাৎ ঝড়ের বেগে দৌড় মেরেছে। কিন্তু ঝড়ের চেয়ে বেশি বেগ আমার লাশও। বিদ্যুৎ গতিতে লাশও দড়ির ফাঁস দিয়ে ইয়েতির কোমরে আটকে গেল। 1 সেকেন্ডের মধ্যে হতচকিত হয়ে সে থেমে গেল। প্রাণপণে সেই বাঁধন খোলার চেষ্টাও করলো একবার, তারপর বিফল হয়ে সে বসে পড়লো। বিফল হয়ে যা করে বসলো তা আমি কল্পনাও করতে পারিনি। হঠাৎ দেখি ঝড়ের বেগে সামনের দিকে ছুটে চলেছি। বাঁধন খুলতে না পারে ইয়েতি আমায় শুদ্ধ সামনে টেনে নিয়ে যাচ্ছে, জাহাজের পেছনে ল্যাংবোটের মতন। বিপদ দেখে তানাকাও পেছনে এসে আমার সঙ্গে দড়িটা টেনে ধরার চেষ্টা করলো, কিন্তু ইয়েতির তাতে কোনো ভ্রুক্ষেপ নেই। সে সমানে আমাদের দুজনকে টেনে উড়িয়ে নিয়ে ছুটে চলেছে। ইয়েতি থামবে না, আমাদের জেদ আমরাও দড়ি ছাড়বো না। পাছে হাত ফসকে যায়, দড়িটা তখন আমরা নিজেদের কোমরে জড়িয়ে নিয়েছি। কিন্তু ইয়েতি ক্লান্ত না হয়ে শেষ পর্যন্ত ধরা দেবে বলে ভেবেছিলাম, তার কোনো লক্ষণই দেখা গেল না। যদি বা সে একটু থামে, আমি দড়ির আর এক ফাঁস বাগিয়ে লাগাবার আগেই সে আবার দৌড় দেয়। তুষার প্রান্তরে বিপদের অন্ত নেই, কোথায় বিরাট ফাতল, কোথাও নরম তুষার, যার মধ্যে চোরাইলের মতন ডুবে যাওয়ার সম্ভাবনা। কিন্তু যেন সমস্ত মুখস্থ রাস্তা দিয়ে যাচ্ছে এবং অনায়াসে সমস্ত বিপদ এড়িয়ে যেতে লাগলো। ঠোকাঠুকি, আঁচড় ইত্যাদি লাগলেও অত বেগে যাওয়া সত্ত্বেও তার বাহাদুরিতে আমাদের কোনো বিপদে পড়তে হলো না। কিন্তু এতে চলেছে কোথায়? কুমেরি বাঁচে গিয়ে লৌ চা চুরের কাছে উঠতে উঠতে হঠাৎ লৌ বাঁয়ে ফেলে সে উঠতে লাগলো। এরপর যেখানে সে থামলো তার ডান দিকে নিপুৎস লুচ্ছে চড়া চূড়া, তার সামনে একটু বাঘ হেসে দাঁড়িয়ে স্বয়ং মাউন্ট এভারেস্ট। পাহাড়ের দেয়ালের ঘেরা মাঝখানে জায়গাটা এত উঁচু না হলে তুষার প্রান্তরের বদলে হ্রদ হতে পারত। এখানে একটু থেমেই সে সোজা তুষার প্রান্তরে নেমে গেল আমাদের নিয়ে। এরপর তুষার প্রান্তরে ছেড়ে সে আরো উঁচু দৌড়তে শুরু করলো। তখনই আমাদের দুর্দশা চরম ঘটলো। দড়ি দিয়ে নিজেরাই নিজেদের ভালো করে বেঁধে নিয়েছিলাম তাই, নইলে কখন শিথিল হাত খুলে গিয়ে একেবারে অতলে আছাড় পড়তাম। এই অবস্থাতেই তানাকা খানিক বারে চিৎকার করলো, আমার সমস্ত শরীর অবশ হয়ে যাচ্ছে দাস, নিঃশ্বাস নিতে পারছি না। পশমি আলখাল্লার ঝোলের পকেটে অল্টিমিটার অর্থাৎ উচ্চতম মাপের যন্ত্রটা ছিল। বার করে দেখি 26,730 ফিট উঁচু। এত উঁচু জায়গায় পাতলা হাওয়ায় অক্সিজেনের স্বল্পতার দরুন এমনিতেই কম হচ্ছে। এমন জায়গায় প্রথমটা শরীর বেশ হালকা মনে হলেও শরীর অবশ্য ক্রমশ মৃত্যুতাই ঘনিয়ে আসে। কিন্তু এখন উপায়? হঠাৎ তিব্বতী পুঁথির শ্লোকটার শেষ অংশ মনে পড়ল। দুজনের পকেটেই খানিকটা রুনের শেখর ছিল। নিজেরও মাথাটা ঘুরতে শুরু করলাম। তাড়াতাড়ি রুনের শেখর বার করে এক কোমর দিয়ে তানাকে তৎক্ষণাৎ তাই করতে বললাম। হাঁপাতে শুরু করলেও ইয়াতি সামনে তখন সমানে উঠেছে। যেখান থেকে যেভাবে সে উঠেছে তা মানুষের কল্পনার অতীত। আমরা কোমরের দড়ি ছেড়ে ঝুলিঝুলি না, দড়ি থেকে এরকম ঝুলছি বলে মনেই হলো না। 26 থেকে অল্টিমিটার 27 দেখা দিল, তারপর 27.5, 28-এর কাছে চোখ প্রায় ঝাপসা হয়ে গেছে, কানের কাছে ভিতর ডাক পেড়েছে। জ্ঞান হারাতে বেশি দেরি নেই। রুনের শিখর তালে পুরনো পুঁথির গাল গল্প। হঠাৎ আলটিমেটলি 28.5 অস্পষ্ট হয়ে উঠল। না, এই 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 তত মাথা পরিষ্কার যাচ্ছে, নিঃশ্বাসে আর কষ্ট নেই। আশ্চর্য, রুনের শিকড় তালে ডাক্তারি শাস্ত্রে অজানা এমন কিছু আছে যা ফুসফুসে অক্সিজেন নেওয়ার ক্ষমতা অনেক গুণ বাড়িয়ে দেয়। এই ওষুধ তো চিকিৎসার রাজ্যে যুগান্তর নিয়ে আসবে। কিন্তু এ কি? এই যে 29,000 ফিট, একেবারে পৃথিবীর চূড়ার উপর দিয়ে ইয়েতি দানব আমাদের টেনে নিয়ে যাচ্ছে। যেতে যেতে চূড়ার উপরেও 2 ফুট আন্দাজে একটা ঢিবি দেখে মাথার টুপিটা খুলে তাতে লাগিয়ে দিলাম। এরপর শুরু একেবারে উল্টো দিকে নামা। ঘনাদা একটু থামাতে সে বুঝে গেছিল
এ থেকে শেষ পর্যন্ত ধরলেন তাহলে? না, ধরতে আর পারলাম কই। ঘনাদা একটু দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, পাহাড়ে ঘষে ঘষে দড়িটা যখন জখম হয়ে গেল বুঝতে পারিনি। পাথরের দিকে রং ব্যাক গ্লেসিয়ারে নামার পরেই সেটা ছিঁড়ে গিয়ে এটি পালিয়ে গেল। আচ্ছা, সেই রুনের শিকড় তাহলে আপনার পকেটেই ছিল? জিজ্ঞেস করলো গো। তা একটু এনেছেন নিশ্চয়ই? ঘনাদা এবার যেন একটু বিরক্তই হলেন। কি করে আনবো শুনি? রং বা গ্লেসিয়ার থেকে তিব্বতের লোকালয়ে লোকালয়ে যাওয়ার পথেই তো খেয়েই তো কাটিয়েছি। আচ্ছা, এভারেস্টের মাথায় যা পড়িয়ে এলেন সেটা কি টুপি ছিল? জিজ্ঞেস করলে জানলাম। টপ হ্যাট বোধহয়। ঘনাদা বললে। গৌর গৌরী উত্তর দিল। ঘনাদা আমাদের দিকে ভ্রু কুটিয়েছে, শীর্ষের সিগারেট তুলে নিয়ে উঠে উপরে চলে গেলেন। তা বন্ধুরা, এই ঘনাদার গল্পের আর একটা গুল গল্প শুনলে। তা গল্পটা কেমন লাগলো তোমরা জানাবে। ভালো লাগলে লাইক দেবে, কমেন্টস করবে, আর অবশ্যই এটা সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে। আজকের মতন এখানেই শেষ। টাটা।